মন্ত্রী সাহেব জনসমক্ষে দাঁড়িয়ে এমপি পদপ্রার্থী তাজবীর তাওয়াফ আনানকে সাপোর্ট করছে। এতে করে আনান আরও এক ধাপ এগিয়ে গেল। এমনিতে আনান জনগণের চর্চায় আছে, তার উপর মন্ত্রীর সাপোর্ট, সব মিলিয়ে এমপি পদটা আনানের হবে বলে ধারণা করছে সবাই। আনান বেশ কনফিডেন্ট হয়ে নির্লিপ্ততাভাবে জনগণের মাঝে নিজের বক্তব্য রাখছে। সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা শেষে আনান বলল, একজন এমপি ক্ষেত্রে যা করণীয় আমি সেটা করব। ভোটের আশায় আপনাদেরকে মিথ্যা আশা দিব না, মিথ্যা ওয়াদা করব না। একজন এমপি হয়ে দায়রার বাইরে গিয়ে কিছু করা কথা বলে ওয়াদাবদ্ধ হওয়া মানে আমি ভোটের জন্য মিথ্যাচার করে ধোঁকা দিচ্ছি। আমি জোর দিয়ে বলবো না ভোট আমাকে দিন। আমি চাই আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন নিজের পছন্দের প্রার্থীর জন্য। এমন একজনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যে আপনাদের হয়ে কাজ করবে, যে ক্ষমতার অপব্যবহার না করে জনগণের কথা ভেবে জনস্বার্থে ক্ষমতা প্রয়োগ করবে। আপনাদের চোখে সেই মানুষ যদি আমি হই তবে আমাকে ভোট দিন। যদি অপোজিশন পার্টির প্রার্থী হয় তবে তাকে দিন। মনে রাখবেন আপনাদের একটি ভোট ডিসাইড করবে আগামী 5 বছর। আমি চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট নষ্ট না করে যে যোগ্য তাকে দিন। আনানের সুস্পষ্ট কথা আর ঠোঁটে লেগে থাকা হাসিতে সবাই মন্ত্রমুগ্ধ। অনেক গাড়ি থামিয়ে সবাই আনানের বক্তব্য শুনছে। কেউ কেউ ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করছে। এর মধ্যে আনানের বক্তব্য শেষ হয়। স্টেজ থেকে নামতে না নামতে মোবাইল ভাইব্রেট করে উঠল। মন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে কথা না বললেই নয়। এর মধ্যে কল আসা মানে আনানের মেজাজ বিগড়ে যাওয়া। আনান কপাল কুঁচকে মোবাইল বের করে। যতটা বিরক্ত নিয়ে মোবাইল বের করে ততটা বিরক্ত হওয়া হয়ে উঠল না। মোবাইলের স্ক্রিনে গোটা গোটা অক্ষরে বৌজান লেখা দেখে প্রশস্ত হাসল। দেরি না করে তাড়াতাড়ি রিসিভ করে কানে চেপে ধরে। তুর মুখ ভার করে বলল, বাড়ি যাব। একা একা ভালো লাগে না, কেউ নেই এইখানে। যতি আপু টায়ার্ড হয়ে ঘুমোচ্ছে, আমি কার সাথে কথা বলবো? তাড়াতাড়ি আসুন না, আমাকে বাড়িতে দিয়ে আসবেন। আনান তুরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। তুরের এই আদুরে অভিযোগ শুনে মৃদু হেসে বলল, আমি আসি, দুজন একসাথে গল্প করব কি বলো? তুর আরও এক ধাপ মন খারাপ করে বলে, আপনি তো গল্প পারেন না, শুধু ধমক দেন, খেয়ে ফেলা লুকে তাকিয়ে থাকেন। আপনাকে দিয়ে গল্প হবে না, আমার এখন আপনাকে দরকার নেই। আমি সুখনিরে যাব, ক্যাথি স্টেলার সাথে। প্লিজ দিয়ে আসুন না। তুরের কথা আর আদুরে আবদারে হাসল আনান। কণ্ঠস্বর কোমল করে বলল, বর থাকতে এত মন খারাপ করতে হয়? এখন কটা বাজে দেখো, ঠিক 30 মিনিট পর তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে। আমার মায়াবতীর আবদার বলে কথা, আমি না রেখে পারি। বর শব্দটা শুনে বিরক্ত তুর। লোকটাকে বর হিসেবে থোড়াই না মানে, তার সাথে মায়াবতী নাম থাকতে এইসব কেন বলবে? খট করে ফোন কেটে দিল। চিৎপটাং হয়ে শুয়ে পড়ল বিছানায়। মনে শান্তি নেই। আম্মার সাথে কথা বলার পর থেকে তুর আশফাস করছে, মাকে দেখতে কার মনই না চায়। তার উপর পুরো দুনিয়াতে আম্মা একজন যে তুরের সবচেয়ে আপন। তুর ঘড়ি দেখে নিল, 4:35, সময় যেন কচ্ছপের গতিতে এগোচ্ছে। হিজাব টেনে টুনে ঠিক করে উঠে পড়ল। উদ্দেশ্য পুরো বাড়ি ঘুরছে বেড়ানো। আনান মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হাসল। আদুরিনী খেপেছে মনে হয়। এই দিকে সবাই আনানের মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আনানকে এই প্রথম এত নরম গলায় কথা বলতে শুনেছে।
তার সাথে আজ প্রথম আনানের ঠোঁটে অকৃত্রিম হাসি দেখল সবাই। সবার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আনানের সেই দিকে নজর নেই। স্টিভকে কল দিয়ে ক্যাথি স্টেলাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে কল কেটে দিল। মোবাইল পকেটে রেখে সবার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হোয়াট? সবাই একসাথে মাথা নেড়ে বলল, কিছু না স্যার। আনান মন্ত্রীর পাশে বসে পড়ল। মন্ত্রী সাহেব হেসে উঠে বলল, একটা কল ডাক্তার। তার আনানের চেহারা বদলে দিল। এনি গুড নিউজ? আনান আলতো হেসে বলল, সেই সুযোগ এখনো হয়ে ওঠেনি স্যার, সময় নিবে। আনানের বলা কথা মন্ত্রী বুঝে উঠতে পারল না। আনান মুচকি হেসে পুনরায় বলল, তেমন কিছু না। আপনজনের ফোন কল ছিল। তিনি মাথা নেড়ে আচ্ছা বলে টপিক চেঞ্জ করলেন। হয়তো সেই আপনজনের কথাটাও তিনি বুঝলেন না। মাদার ক্রিস্টোফার আর ফাদার জ্যারেডের সাথে কথা বলে স্টিভ ক্যাথি স্টেলাকে নেওয়ার পারমিশন নিয়ে নিল। ক্যাথি স্টেলা তুরের কাছে যাবে শুনে লাফালাফি শুরু করে দিয়েছে। দুজন বাড়ি থেকে তৈরি হয়ে আসে। স্টিভ গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। স্টেলা ক্যাথি জানালার পাশ নিয়ে ঝগড়া করে দিয়েছে। স্টিভ দাঁড়িয়ে সেটাই দেখছে। দেখ কেতলির বাচ্চা, আমি জানালার পাশ ছাড়া বসমু না। তুই ভেতরে গিয়ে বসো। স্টেলার বলা কথা শুনে রাগল ক্যাথি। বলল, স্টিলের বাচ্চা, মুখ বন্ধ কর। বসো না, মানা করেছে কে? ওই প্যাকেটগুলো সরিয়ে বসো। আমি এই পাশ ছাড়ছি না। স্টেলা কাদো কাদো মুখ করে বলল, এতগুলো জিনিস আমি একা সরাবো? আমার মতো মাসুম মেয়ের জন্য বুঝি মায়া হয় না? আজ তোর ম্যাথিউর মতো বয়ফ্রেন্ড থাকলে এই দিন দেখতে হতো না। অন্তত কেউ তো মায়া করত। ক্যাথি দাঁতে দাঁত চেপে বলল, কিসের মধ্যে কি বলছিস? গাধা কোথাকার। গাধা নয়, গাধি হবে। সব সময় কেন ভুলে যাস আমি মেয়ে? স্টেলার কথা শুনে স্টিভ মুখ চেপে হাসছে। আসলেই মেয়েটার মাথায় বুদ্ধি কম। সে যাই হোক, জানালার পাশ আমার। স্টেলা কাদো কাদো মুখ করতে স্টিভ ফ্রন্ট সিটের দরজা খুলে বলল, তুমি সামনে বসো। এই সিটটা তো খালি থেকে যাবে। ঝগড়া না করে এইখানে বসে পড়। পেছনের সিট থেকে এইটা বেটার। স্টেলা স্টিভের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, এতক্ষণ এই বুদ্ধি কোথায় ছিল? জিসেস যখন বুদ্ধি ভিতর করছিল নিশ্চয়ই আপনি কোনো মেয়ের দিকে হেবলার মতো তাকিয়েছিলেন। আপনার মতো বেকুব লোকের জন্য শুধু শুধু আমার ইমোশন খরচ হল। ধুর, ভাল লাগে না। স্টেলা দেরি না করে বসে পড়ল। এই দিকে ক্যাথি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। এই মেয়ের জন্য কোথাও গিয়ে টেকা মুশকিল। দিল তো সব শেষ করে। মান সম্মান সব শেষ। স্টিভ কয়েক সেকেন্ডের জন্য নির্বোধের মতো দাঁড়িয়েছিল। পরক্ষণে লম্বা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। এই মেয়ে আসলেই অদ্ভুত। বাড়ির ভেতরটার সফর শেষ করে বাগানের দিকে ছুটল তুর। হেঁটে হেঁটে দেখছে সব। মালি ফুল গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করছে। তুর মালির পাশে বসে আগাছাগুলো উঠাতে উঠাতে কোনটা কোনো গাছ সেটা নিয়ে কথা বলছে। রমিজ মিয়া অনেকবার মানা করেছে তুরকে, যদিও তুর সোনার পাত্রী না। মালি কাকা, এই গাছগুলো কে লাগিয়েছে? রমিজ মিয়া হেসে বলল, আম্মা, আপনার হাতে ময়লা লেগে যাচ্ছে। আনান বাবা দেখলে খুব রাগ করবে। তুর নাছোড়বান্দা জেদ ধরে বলল, কিছু বলবে না। ময়লা লাগলে ধুয়ে ফেলব, সমস্যা কি? তোমার হাতেও তো লাগছে, তুমিও তো ধুয়ে ফেলবে। তাহলে আমি ধরলে কি হবে? রমিজ মিয়া হাসল। তুরের বয়সটা তার ছোট মেয়ের মতো।
তাই তিনি কথা বাড়ালেন না। একে একে তুরের সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন। তুর প্রশ্নের ঝুড়ি খালি করে তবেই উঠল। একজন গার্ড পানি হাতে এগিয়ে আসে। তুর ভ্রু কুঁচকে বলল, আমি তো পানির কথা বলিনি তাহলে? গার্ডের সোজা সাপটা জবাব, স্যার বলেছে আপনি বের হলে আপনার সুবিধা অসুবিধার খেয়াল রাখতে, তাই নিয়ে এসেছি। মুহূর্তে তুরের মাথায় বুদ্ধি হানা দিল। তুর হেসে উঠে বলল, ওয়াও, গ্রেট। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? গার্ড জোরপূর্বক হেসে বলল, নবাব। তুর বিজ্ঞ ব্যক্তির মতো মুখে আঙ্গুল ঠেকিয়ে চিন্তিত গলায় বলল, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। ওকে, নবাব সিরাজউদ্দৌলা ভাইয়া। আপনি খ্রিস্টান পাড়া চেনেন? নবাব অদ্ভুতভাবে তুরের দিকে তাকিয়ে আছে। তুর তাকে নবাব সিরাজউদ্দৌলা বলায় চমকাল সে। হেড গার্ড হওয়ার সুবাদে আনান স্যার মাঝে মাঝে তাকে সিরাজউদ্দৌলা বলে ডাক্তার ন, কিন্তু ম্যামের তো সেটা জানার কথা নয়। তাহলে কি স্যার বলেছে? নবাব কোনো রকম মাথা নেড়ে বলল, জি ম্যাম, চিনি। তুর হেসে উঠে বলল, আপনার স্যার বলেছে আমার সুবিধা অসুবিধার খেয়াল রাখতে। এখন এইখানে আমার অসুবিধা হচ্ছে। আমাকে খ্রিস্টান পাড়ায় হ্যাভেন এরিয়াতে দিয়ে আসুন। নবাব পড়েছে বিপাকে। তুর এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলল যেটাতে সম্মতিও দিতে পারছে না, আবার মানাও করতে পারছে না। নবাব সিরাজউদ্দৌলার উত্তর শোনার জন্য অপেক্ষা করছে তুর। এর মধ্যে দুইজন গার্ড গেট খুলে দিল। কালো রঙের গাড়িটা সাই করে বাড়ির পার্কিং এরিয়াতে ঢুকে পড়ে। আনান এসেছে ভেবে তুর গাড়ির কাছে ছুটল। বেশ খুশি খুশি লাগছে তার। লোকটাকে যতটা খারাপ ভেবেছে ততটা সে নয়। তুর সরে যেতে নবাব হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিয়ে ব্লুটুথ চেপে ধরে বলল, জি স্যার বলুন। আনান এতক্ষণ তুরের কথাগুলো শুনছে। তুরের কথায় আনান পারছে না গড়াগড়ি দিয়ে হাসতে। যদিও এমন জায়গায় আছে যেখানে গড়াগড়ি দিয়ে হাসা মুশকিল। আনান নিজেকে সামলে নিয়ে বলল, নবাব তুমি ঠিক আছো? নবাব আমতা আমতা করে বলল, জি স্যার। কিন্তু ম্যাম? তোমার ম্যামকে নিয়ে ভেবো না। আপাতত সে বাইরে যেতে চাইবে না। বাই এনি চান্স আবারও যেতে চাইলে বলবে, স্যার মানা করে দিয়েছে। ওকে? জি স্যার। আনান কল কেটে শাহেদকে উদ্দেশ্য করে বলল, নুসাইবের হেলথ কন্ডিশন এখন কেমন? জি স্যার, আগ থেকে বেটার। কাল ডিসচার্জ করে দিবে। আমার মনে হয় আপনার একবার দেখা করা উচিত। তাহলে সেটাই হোক। আপাতত পার্টি অফিসের দিকে না যাই। নীরব আর সোহেলকে বলো সবটা সামলে নিতে। হাসপাতাল হয়ে সোজা বাড়ি চলে যাব। জি স্যার, আপনি যেমন চাইবেন। গাড়ির সিটে গা এলিয়ে দিল আনান। নুসাইবের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। তুরকে নিয়ে তার অনুভূতিগুলো আরও বেশি জোরদার হওয়ার আগে সবটা ক্লিয়ার করতে হবে। তা না হলে নুসাইবও আরও বেশি ভেঙে পড়বে। তুর তার বান্ধবীদের গাড়ি থেকে নামতে দেখে ঝাপটে ধরে। ক্যাথি স্টেলাও তুরকে দেখে বেজায় খুশি। তুর গল্প করতে করতে দুজনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। স্টিভ নবাবের হাতে প্যাকেটগুলো ধরিয়ে দেয়। আনান সাফ সাফ বলে দিয়েছে তার শালিকারা আসছে। আদর আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। তার সাথে পাঠিয়ে দিল একটা লম্বা লিস্ট, যাতে চিপস চকলেট সহ আরও অনেক কিছুই লেখা ছিল। স্টিভ সবকিছু বাড়িয়ে বাড়িয়ে নিয়ে এসেছে, যার দরুন পেছনের একটা সিট পুরো ব্লক করা ছিল। নবাবের হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে স্টিভ বেরিয়ে পড়ে। এর মধ্যে আনান জেতিকে কল করে মেহমান আসার খবর জানিয়ে দেয়। যতিও আর ঘুমিয়ে নেই। মেহমান আসবে শুনে রান্নার কাজে লেগে পড়ল।
সোফিয়া সবটা দেখে বেজায় বিরক্ত। এই মেয়ে বাড়িতে এসেছে ঠিক করে 2 দিন হয়নি, এর মধ্যে বাড়িটাকে মাছ বাজার করে ফেলেছে। ক্যাথি স্টেলাকে নিয়ে সোফায় পা গুটিয়ে বসে গল্প জুড়ে দিয়েছে তুর। এর মধ্যে নবাব সিরাজউদ্দৌলা তুরের পাশে প্যাকেটগুলো রেখে চলে যেতে নেয়। তুর নবাবকে ডেকে ক্যাথি স্টেলার সাথে পরিচয় করিয়ে ক্যাথি স্টেলাকে উদ্দেশ্য করে বলল, উনি হচ্ছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ভাইয়া। উনি খুব ভালো মানুষ। আমি বাইরে বের হলে উনি আমার খুব খেয়াল রাখেন। নবাব মুচকি হেসে বেরিয়ে পড়ল। নাম নিয়ে মহা বিপাকে পড়েছে সে। মনে মনে বার কয়েক দাদাকে দোষারোপ করল। দুনিয়াতে কি আর নাম ছিল না? শেষ পর্যন্ত নবাব রাখতে হল। তুর আর ক্যাথি স্টেলার সাথে গল্পে যোগ দিয়েছেন মাজেদা খালা। তুর মাজেদা খালার দিকে চিপসের প্যাকেট এগিয়ে দিল। তার সাথে জ্যোতির জন্য আলাদা করে রেখে দিল কিছু। বাকিগুলো ক্যাথি স্টেলা সহ খেতে লাগল। সোফিয়া মুচকি হেসে পায়ের উপর পা তুলে কাউচে বসল। তুর আগ্রহের সাথে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, আপনি খাবেন? ক্যাথি আর স্টেলা সোফিয়াকে ঠিক চিনতে পারল না। ক্যাথি ইশারায় জিজ্ঞেস করল, কে উনি? তুর কৌতূহলী ভঙ্গিতে বলে উঠল, উনি আমার শ্বশুর বাবার সেকেন্ড ওয়াইফ। ওনার প্রথম ওয়াইফ মারা যাওয়ার পর বাচ্চার দেখাশোনা করার জন্য এনাকে বিয়ে করেন। যদিও উনি তুর সব সময় সোজাসুজি কথা বলে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটা সে শেখেনি। হয়তো এই সোজাসাপটা কথা বলার কারণে সবাই তুরের প্রতি আকৃষ্ট হয়। যদিও এই সহজ স্বীকারোক্তি সবার পছন্দ নয়। যেমন এখন সোফিয়া পছন্দ করেছে না। ক্যাথি সোফিয়াকে দেখে বুঝল এই মহিলা সুবিধার না। তুর আরও কিছু বললে হয়তো রেগে যাবে। তাই তুরকে মাঝপথে থামিয়ে দিয়ে জোরপূর্বক হেসে বলল, ওকে বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কেমন আছেন আন্টি? ততক্ষণে সোফিয়ার চোয়াল শক্ত হয়ে গেল। যে কথা আনান বলতো তা এই 2 পয়সার মেয়ের মুখ থেকে শুনতে হচ্ছে তাকে। ব্যাপারটা সোফিয়ার হম হল না। মাজেদা খালা বুঝতে পারে সোফিয়া তুরের কথায় বেশ অপমান বোধ করেছে। হয়তো ভেতরে ভেতরে কিছু পাকাচ্ছে। স্টেলা সোফিয়াকে আপাদমস্তক দেখে বলে উঠল, দ্যাট মিন্স স্টেপ মমো? বাট উনি সুন্দর। দেখতে রাগী মনে হলেও স্মার্ট আর সুন্দর। তুর চিপস মুখে দিতে দিতে বলল, আমারও তাই মনে হয়। তুর আর স্টেলার কথা শুনে ক্যাথি পারছে না মাটির সাথে মিশে যেতে। এমনিতে এই মহিলাকে তার ভালো ঠেকেছে না, তার উপর এমন কথা আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। তুর আর স্টেলাকে যারা চেনে তাদের জন্য এইটা স্বাভাবিক হলেও যারা চেনে না তাদের কাছে ব্যাপারটা অদ্ভুত সাথে অপমানজনক। দুইজনের মধ্যে দুজনই মনে মনে কথা বলতে পারে না। যা মনে মনে বলার তা সরাসরি মুখের উপর বলে দেয়। ক্যাথি কপালে আঙ্গুল ঘষতে ঘষতে স্টেলাকে চোখ রাঙানি দিল। সোফিয়া কয়েক সেকেন্ড তুরের মুখের দিকে তাকিয়ে দুর্বোধ্য হাসল। সেই হাসি বজায় রেখে ক্যাথিকে উদ্দেশ্য করে বলল, তোমাদের নাম কি? কোথায় থাকো? বাই এনি চান্স তোমরাও কি তুরের মতো বেনামি? না মানে নাম পরিচয়হীন? ইউ নো হোয়াট আই মিন? সোফিয়ার কথায় চমকে উঠল ক্যাথি। স্টেলার বুকটা ধক করে উঠল। ক্যাথি বুঝতে পারছে সোফিয়া তুরকে মিন করেই কথাগুলো বলল। মাজেদা খালা আচম্বিত চোখে তাকিয়ে আছে সোফিয়ার দিকে। সোফিয়া যে তুরকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছে তা স্পষ্ট। মাথা নিচু করে ফেলল তুর। সোফিয়ার বলা কথাগুলো তাকে গভীর আঘাতে জর্জরিত করে ফেলেছে। মুহূর্তে চোখজোড়া ভিজে উঠে তার সাথে ঠোঁট দুটো তিরতির করে কাঁপতে কাঁপতে লাগল। গলাটা কেমন ধরে আসছে। মনে হচ্ছে বুক থেকে গলা অবধি কেউ ক্রমশ খামচে ধরছে।
সোফিয়া বাঁকা হেসে কাউচে গা এলিয়ে বসল। থুতনিতে হাত ঠেকিয়ে প্রশস্ত হেসে বলল, জানো আমার আনানের ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে। রাস্তায় পড়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে ঘরে নিয়ে আসা। যেটা দুনিয়ার কাছে সেটা অপ্রয়োজনীয় কিংবা পরিত্যক্ত, কেন জানি আনানের কাছে তা মূল্যবান মনে হতো। তোরকেই দেখো কেমন সাজিয়ে গুছিয়ে ঘরে তুলেছে। ইউ নো হোয়াট, হি ইজ সো কাইন্ড। তা না হলে এমন নামিদামি ব্যক্তি হয়ে কেউ তোরের মতো মেয়েকে বিয়ে করে, যার কিনা পিতা মাতার ঠিক নেই। অন্যের ভালো করতে করতে আনান নিজের ভালোটা বুঝল না। কয়েক সেকেন্ড থেমে সোফিয়া বাঁকা হেসে পুনরায় বলে উঠল, ইউ আর সো লাকি টুর। তুমি আনানের মতো একজন মানুষকে পেয়েছ। কজনের ভাগ্যে এমন মানুষ জোটে বলো। নুসাইবের পাশে বসে আপেল কাটছে নিহারিকা। নুসাইব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, জানি সাপু, এখন আমার না খুব আফসোস হয় এই ভেবে আমার বাবা একজন ডাক্তার, তার রিকশা চালক হলে হয়তো এতটা আফসোস হতো না। নিহারিকার ফল কাটার ছুরি রেখে বলল, পাগল নাকি? কেন এমন মনে হচ্ছে? তুই তো জানিস আমাদের বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। তাহলে? বোনের কথায় প্রশ্নবৃদ্ধ চাহনিতে বলল, শুধু ভালো বাবা হওয়াটাই কি যথেষ্ট? ভালো বাবা কি ভালো মানুষ হতে পারে না? নিহারিকার কপট রাগ দেখিয়ে বলল, গুলির বুলেট দুটো পিঠে লেগেছে, মাথায় না। কি সব আবোল তাবোল বলছিস তুই? বোনের কথায় হাসল নুসাইব, বেদনাদায়ক সেই হাসি। অতঃপর মনে মনে বলে উঠল, পিঠে লাগা গুলির বুলেট দুটো সবাই দেখছে। সেই ক্ষত দুটো সারিয়ে তোলার চেষ্টাও করছে। কিন্তু কেউ তৃতীয় বুলেটটা দেখল না। কেউ সেই গুলি চালানো ব্যক্তির খোঁজ করল না। সেই বুলেট যে আমার হৃৎপিণ্ড এফার ওফার করে ফেলেছে কেউ দেখল না। কেউ না। এর মধ্যে কেবিনের দরজা নক করল আনান। নিহারিকার মাথায় ঘোমটা টেনে দরজা খুলে দিল। নুসাইব যেন আনানকে দেখে একটু বেশিই খুশি হল। আনান বলার আগে নুসাইব বলে উঠল, আপু ডাক্তার, তার আনানের সাথে আমার কিছু কথা বলার আছে। নিহারিকা বুঝল ব্যাপারটা হয়তো তাদের ব্যক্তিগত। তাই আনানকে বসতে দিয়ে বেরিয়ে পড়ল সে। কি এমন কথা বলার আছে যার জন্য আলাদা স্পেস চাইছে? চিন্তিত নিহারিকা, কি এমন কথা আছে যা আমার সামনে বলা যাবে না? নিহারিকার ভেতরে ঈষৎ ভয় জেঁকে বসেছে। নুসাইবের ভেতরে বড় কোনো সমস্যা হয়ে যায়নি তো? বুঝতে পারছে না সে। মনের মধ্যে কেমন ডাক্তারছে। এখন কেমন আছো? আনানের প্রশ্নের জবাবে আলতো হাসল নুসাইব। উত্তরে বলল, ভালো। আপনি কেমন আছেন? স্বভাব সুলভ জোরপূর্বক মুচকি হাসা আনান আজ প্রশস্ত হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমি বোধহয় একটু বেশিই ভালো আছি। কিছুক্ষণ আগে আপনার বক্তব্য শুনলাম। আমার মনে হয় এমপি পদটা আপনার জন্য পারফেক্ট। আপনি ডিজার্ভ করেন। নুসাইবের কথা শুনে আনান বলল, কে জানে, হয়তো তাই। নুসাইব মাথা নেড়ে বলে উঠল, সেই লোক দুটো খুন হয়েছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ঠেকেছে না? নুসাইবের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে কৌতুক দমিয়ে রাখতে পারছে না সে। তাই তো তাড়া দিয়ে এক টপিক থেকে অন্য টপিকে যাচ্ছে। আনান স্বাভাবিক ভঙ্গিতে নাকচ করে বলল, উহু, মোটেও অদ্ভুত না। যাকে খুন করার জন্য পাঠিয়েছে তাকে খুন না করে অন্যজনকে খুন করার চেষ্টা করছে। তাও আবার তোমাকে। তোমার কি মনে হয় তোমার বাবা ছেড়ে দেওয়ার পাত্র? আমার তো মনে হয় না। নুসাইব মুচকি হেসে আনানের চোখে চোখ রেখে বলল, আমি আমার বাবার ছেলে। তার ডাক্তার সাইডটা আমি পাইনি, কিংবা পাওয়ার চেষ্টা করিনি। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি।
তার প্রতিটা কদম আমার চেনা। তার কপালে চিন্তার ভাঁজ, চোখ মুখ শুকিয়ে যাওয়া, বারবার হাত কচলাতে থাকা কিংবা এসি চলাকালীন কপালে ঘাম চিকচিক করা, সবটাই আমার চেনা। আমি জানি ওই দুইজনকে আমার বাবা খুন করেনি, ইভেন করবেও না। ওই দুজন আমার বাবার খুব ঘনিষ্ঠ লোক, তাদের মেরে ফেলার প্রশ্নই আসে না। নুসাইবু অদৃশ্য আঙ্গুল দ্বারা আনানকে পয়েন্ট করে কথাগুলো বলছে, যা আনান খুব ভালো করেই বুঝতে পারছে। আনান চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে কে হতে পারে? এনি আইডিয়া? নুসাইবু মাথা নেড়ে বলল, উহু, আই হ্যাভ নো আইডিয়া। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, বাই দ্য ওয়ে নুসাইবু, তোমাকে আমার কিছু কথা বলার আছে। বলা বললে ভুল হবে, তোমাকে কিছু জানানোর আছে। আনানের কথার ধরনে মনে হচ্ছে ব্যাপারটা তোর সংবলিত। উদ্বিগ্ন নুসাইবু চঞ্চল চোখ জোড়ায় বার কয়েক পলক ফেলে বলল, তোরকে নিয়ে? কেমন আছে তোর? কোথায় আছে? ও ঠিক আছে তো? নুসাইবের চেহারায় অশান্ত ভাব, কথাগুলোও বলছে খুব ব্যতিব্যস্ত হয়ে। সময় নিল না। আনান প্রশ্নের জবাবে বলে উঠল, হ্যাঁ, বেশ ভালো আছে, আমার কাছে আছে। সেফ এন্ড সাউন্ড। আনানের উত্তর থমকালো নুসাইবু, দৃষ্টি স্থির তার। বোবা চোখ জোড়ায় প্রশ্নের জোয়ার উপচে পড়ছে। আনান যেন নুসাইবের চোখের ভাষা অনায়াসে পড়ে ফেলল। সেই প্রশ্নের উত্তরে বলল, হুম, মিসেস তাজবীর তাওয়াফ আনান হওয়ার সুবাদে তোর এখন আমার বাড়িতে থাকে, আমার কক্ষে। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি অবধি যাওয়ার আগে মোবাইল মেসেজ টোন বেজে ওঠে। পা থামিয়ে মোবাইল হাতে নেয়। আনানের শান্ত চোখ জোড়া আরো শান্ত হল। নিপলক মোবাইলে দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শাহেদ গাড়ির হর্ন দিল। আনান হাত দিয়ে ইশারা করে থামতে বলে। অশান্ত মানুষটা হুট করে শান্ত হয়ে মোবাইল দেখছে দেখে খটকা লাগল শাহেদের। আবার কোনো সিক্রেট মিশন নয় তো? শাহেদ শুকনো ঢোক গিলল। রাতের ঘুমটা তার খুব প্রিয়, যদিও তা হারাম করার জন্য আনানের মতো একজন বস যথেষ্ট। মেসেজ ফরওয়ার্ড করে হাঁটা ধরল আনান। পেছনে না বসে সামনে আসছে দেখে ভ্রু জোড়া গুটিয়ে নেয় শাহেদ। আনান আঙ্গুল দিয়ে ইশারা করে নামতে বলে। শাহেদ নির্বোধের মতো তাকিয়ে আছে। আনান শান্ত চোখে চাইলে শাহেদ হুড়মুড়িয়ে নেমে পড়ে। এই ছেলের চক্ষু দৃষ্টি ভয়ঙ্কর। রাগের মাত্রার সাথে তাকানোর ধরনটাও চেঞ্জ হয়ে যায়। শাহেদ এই শান্ত শীতল দৃষ্টির সাথে পরিচিত। এই শান্ত শীতল দৃষ্টি প্রলঙ্করী ঝড়ের পূর্বাভাস। যদিও এই মুহূর্তে এমনটা হওয়ার কথা ছিল না। তাহলে কি হাসপাতালে এমন কিছু ঘটেছে? শাহেদ মন মস্তিষ্ক জুড়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আনান দেরি করল না। শাহেদকে না নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল। শাহেদ বেকুব বনে গেল। হা করে দাঁড়িয়ে আছে। তাকে না নিয়ে স্যার চলে গেছে, ব্যাপারটা হম হচ্ছে না। তাড়াতাড়ি মোবাইল বের করে স্টিভ আর রায়হানকে ইনফর্ম করে দেয়। এই সময় এইভাবে বের হওয়াটা সুবিধার নয়। শাহেদ কোনো প্রকার রিস্ক নিতে চায় না। আনানের গাড়িটা গেটের ভেতরে প্রবেশ করল। ক্যাথি স্টেলা সবে গাড়িতে উঠছে। আনান দুজনকে দেখে গাড়ি থামিয়ে বেরিয়ে পড়ল। স্টেলা চোখ মুছে যেই না গাড়িতে বসবে অমনি আনান এসে থামিয়ে দেয়। আনানকে দেখে স্টেলা বলার আগে ক্যাথি তাচ্ছিল্য করে হেসে বলল, আজ বোধহয় খুব তাড়াতাড়ি এলেন এমপি সাহেব। আবারও কি রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে এনেছেন? স্বভাব সুলভ আপনি খুব দয়ালু। অবশ্য আপনার মতো দয়ালু মানুষ এমপি হওয়ার যোগ্যতা রাখে না, বরং আপনার মতো মানুষকে মন্ত্রী পদে দেওয়া উচিত।
যে বাইরের জিনিস ঘরে উঠিয়ে আনে সে অবশ্য এই পদ ডিজার্ভ করে। আনান ক্যাথির মুখের দিকে তাকিয়ে আছে। ক্যাথির চোখ জোড়ায় রাগ ক্ষোভ উপচে পড়ছে। স্টেলা মুখ ঢেকে কাঁদছে। ক্যাথি কম্পায়মান গলায় টেনে নিঃশ্বাস নিয়ে পুনরায় বলল, আমার মনে হয় না তুরের মতো রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত জিনিস আপনার ঘরে তোলা উচিত হয়েছে। আপনি চাইলে হাই ক্লাসের মেয়ে বিয়ে করতে পারতেন। যে এমনিতেই ভেঙ্গে গুড়িয়ে গেছে তাকে দ্বিতীয়বার ভাঙ্গার প্রয়োজন ছিল না। তুর তার আগের জায়গায় ভালো ছিল। তাকে আগলে রাখার ক্ষমতা যদি না থাকে তাহলে প্লিজ আর কষ্ট দিবেন না। রেখে আসুন হ্যাভেনে। তুর ওর আম্মার কাছে খুব ভালো থাকবে। এত বড় আলিশান বাড়িতে অপদস্থ হয়ে মরতে হবে না। রেখে আসুন। ক্যাথি ডুকরে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসল। আনান ঠায় দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ওদের সেফলি পৌঁছে দাও। বাড়িতে যাওয়ার আগ অবধি নড়বে না। ড্রাইভার মাথা নেড়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। আনান একজন গার্ডকে ডেকে ক্যাথি স্টেলার সাথে যেতে বলে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। দেরি করল না। আনান নবাবের দিকে চাবি ছুড়ে দিয়ে দৌড়ে বাড়ির ভেতর ঢুকল। স্যারকে এইভাবে দেখে নবাবের ঘাম ছুটে গেছে। নিশ্চয়ই বড় কোনো ঝামেলা। তা না হলে এই সময় বাড়ি আসবে কেন? তাছাড়া ম্যামের বান্ধবী কি এমন বলছিল? নবাব আনানের গাড়িটা পার্ক করতে যাবে এমন সময় মাহবুব হাসানের গাড়ি বাড়ির ভেতর ঢুকল। মাহবুব হাসান নেমে নবাবের হাতে চাবি দিয়ে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে চলে গেলেন। নবাব হতবুদ্ধির মতো তাকিয়ে আছে। বাপ বেটা দুটো রাজ হল কি? আনান বসে আছে সোফায়। তার ঠিক সামনে কাউচে বসা সোফিয়া হায়াত। বসার পর থেকে সোফিয়ার দিকে তাকিয়ে আছে আনান। চেহারার আদলটা স্বাভাবিক, তার সাথে শান্ত দৃষ্টি সোফিয়াতে নিবন্ধ। সোফিয়া অপ্রস্তুত হয়ে নড়েচড়ে বসে। এই প্রথম আনান তার সামনে এত সময় ধরে বসে আছে। ব্যাপারটা অস্বাভাবিক লাগছে সোফিয়ার কাছে। আনান নজর ঘুরিয়ে হাত ছাড়ল। আনান যেদিকে ডাক্তার দেখে এলোমেলো পায়ে দৌড়ে এলো জ্যোতি। তার সাথে ব্যস্ত হয়ে ছুটে এলো মাজেদা খালা। এর মধ্যে শান্ত পায়ে বাড়িতে প্রবেশ করল মাহবুব হাসান। এক গ্লাস পানি দিত। অবশ্যই ঠান্ডাক্তার পানি। জ্যোতি বার কয়েক মাথা নেড়ে আবারও ছুটল কিচেনে। আনান নড়ে চড়ে বসল। গলা ঝেড়ে খুব শান্ত ভঙ্গিতে বলল, খালা তুর কোথায়? তোমরা সবাই এইখানে? তুর উপরে কি করছে? মাজেদা খালা দ্বিধা সংকোচের মধ্যে আছেন। আসরের নামাজ পড়েছে? মাজেদা খালা মাথা নিচু করে বলে, সেটা তো জানি না আনান বাবা। আজান দেওয়ার আগেই রুমে ঢুকে গেছে। তুর মায়ের বান্ধবীরা সহ চেষ্টা করেছে রুম থেকে বের করতে। বের হয়নি, দরজা বন্ধ করে রেখেছে। মনে হয় নামাজ পড়েছে। আনান আফসোস করে বলল, এই বাড়িতে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার খবর না রেখে যে ডাক্তার টবিনের নোংরা ময়লার সমতুল্য তার খবর রাখছ? খালা তুমি তো আমার মায়ের মতো, ধরতে গেলে মা থেকে বেশি। তুমি আমার বউয়ের খবর রাখলে না? ফুঁসে উঠল সোফিয়া। আনান যে কথাটা তাকে মিন করে বলেছে সেটা বুঝতে বাকি নেই। মাহবুব হাসান বুকে হাত গুজে একপাশে দাঁড়িয়ে আছে। এইখানে তার বলার মতো কিছু নেই। তিনি সোফিয়াকে বারবার ওয়ার্ন করেছে। আপাতত সবটাই তার হাতের বাইরে। নীরব দর্শক ছাড়া তার ভূমিকা শূন্য। মাজেদা খালা মাথা নেড়ে বলল, আর ভুল হবে না। এইবার থেকে সবার আগে তোর মায়ের খোঁজ খবর রাখব। সোফিয়া দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল, একটু বেশি হচ্ছে না আনান? আনান দুর্বোধ্য হেসে নিরেট স্বরে বলল, কোনোটা বেশি?
ওই 2 পয়সার মেয়ের সঙ্গে তুমি আমার তুলনা করছ? ধৈর্য হারা হল আনান। এতক্ষণের সংবরণ করা রাগ যেন উপচে পড়ছে। আনান টেবিলে হাত থাবড়ে হুঙ্কার দিয়ে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আপনার ওই নোংরা মুখ দিয়ে আর একটিবার আমার বউকে নিয়ে আজেবাজে কথা বের হলে গলার রগ সব টেনে ছিঁড়ে ফেলব। আই সোয়ের। আনানের হাতের আঘাতে সেন্টার টেবিলের কাঁচ ভেঙে ঝনঝন শব্দ করে নিচে ঝরে পড়ে গেল। তার সাথে গলার আওয়াজ প্রতিধ্বনি হয়ে পুরো বাড়ি যেন বার কয়েক কেঁপে উঠল। সোফিয়া অবাক চোখে তাকিয়ে আছে। এই আনানের সাথে সে পরিচিত নয়। মাজেদা খালা এই প্রথমবারের মতো আনানকে এতটা রাগতে দেখেছে। জ্যোতি পানির গ্লাস হাতে ঠক ঠক করে কাঁপছে। মাহবুব সাহেব আনানের রাগ দেখে বিস্মিত হল। সোফিয়া আচম্বিত চোখে তাকিয়ে বলল, আনান, ডোন্ট ইউ ডেয়ার টু কল মি আনান, মিস্টার আনান অথবা স্যার। আপনার মতো নোংরা মহিলার মুখ থেকে আমার নাম এইভাবে শুনতে আমার মোটেও ভালো লাগে না। ফুঁসে উঠল সোফিয়া। বলল, তোমার বউ নিয়ে দুটো কথা বলায় তোমার তো রংটাই পাল্টে গেছে। আসলে কি বলো তো, সত্যি কথা সবারই গায়ে লাগে। সত্য তিক্ত হয় কি না? আনান হাসল, গা কাঁপিয়ে শব্দ করে হেসে উঠে বলল, সিরিয়াসলি? সত্যি কথা? ওকে ফাইন। আমার বউ নিয়ে সত্যি কথাগুলো রিপিট করি? সত্যি কথা তো বলতেই হবে। শুনুন, যদিও তুর্কে মাদার ক্রিস্টোফার হাসপাতাল থেকে এনে নিজের কাছে রেখে নিজের মেয়ের মতো বড় করেছে। নামের সাথে পড়ালেখা, ধর্মীয় শিক্ষা, সহবোধ শিক্ষা সবটাই দিয়েছে। কিন্তু আপনার সত্যি কথা অনুযায়ী সে রাস্তায় পড়ে থাকা অপ্রয়োজনীয়, পরিত্যক্ত জিনিস, যাকে আমি দরদি হয়ে সাজিয়ে গুছিয়ে ঘরে তুলেছি। যদিও আমার মতো এত সম্মানিত লোকের এমন মেয়ে ঘরে তোলা উচিত হয়নি, তাও তুলেছি। কারণ আমি টু মাচ কাইন্ড, তাই মা বাপের পরিচয়হীন মেয়েকে বিয়ে করেছি। সে ক্ষেত্রে তুর হল ভাগ্যবতী। অ্যাম আই রাইট? সোফিয়া তীক্ষ্ণ চোখে আনানের দিকে তাকিয়ে আছে। মাজেদা খালার মুখে হাসি। জ্যোতি দম ফেলে জামার গলা উঁচু করে নিজেকে বাহ বাহ দিল। ভাগ্যিস ভিডিও করেছিল। আনান পায়ের উপর পা তুলে সোফায় হেলান দিয়ে বসল। কপালে আঙ্গুল ঠেকিয়ে বাঁকা হেসে বলল, এইবার আবারও সত্যি কথায় আসি। আপনার সত্যি কথা। জানেন তো সত্যি কথা তিক্ত হয়। খানিকটা তিক্ত লাগবে, বাট ইন্টারেস্টিং। আপনি একজন উচ্চ বংশের মেয়ে মানুষ, যে কিনা লোকের বিছানায় সুখ কুড়াত, নাইট ক্লাব আর পাবো শেষে হোটেল রুমে ঢুকত। মেবি এক রুমে ড্রাঙ্ক পুরুষ আর মহিলা মিলে দোয়া পড়ত। হু নোজ? আনানের তাচ্ছিল্যে ভরা কথায় সোফিয়া রেগে গিয়ে বলল, স্টপ। তুমি লিমিট ক্রস করছো আনান। আনান রসিকতার সুরে বলল, রাগলে হবে? বসুন, কথা শেষ করি। সবে দোয়া অবধি গেলাম। এরপর আপনার কিছু সংখ্যক বন্ধু হয়, যাদের সাথে সুখ দুঃখ সবটাই শেয়ার করতেন। মাঝে মাঝে সেই দুঃখ আপনাকে টেনে তাদের ফার্ম হাউস অবধি নিয়ে যেত। সামহাউ আপনার পরিচয় আমার বাবার সাথে হয়। তখন তার সংসার জীবন শুরু হয়ে গেছিল, বউয়ের সাথে ছেলেও ছিল। নানাভাবে এপ্রোচ করার চেষ্টার পরেও সেটা বিফলে যায়। কথায় আছে না, যে এড়িয়ে চলে তাকেই বেশি মনে ধরে। ফাইনালি আমার মা মারা যায়। ছোট্ট ছেলেটার মায়ের অভাব আর দেখাশোনার দোহাই দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। যদিও ছেলেটা শুধু দাবার গুটি ছিল, আসল মোটিভ মাহবুব হাসান আর তার টাকাকড়ি। এত বিলাসবহুল জীবন আপনার বংশে থোড়াই না ছিল। বিছানারও তো বয়স আছে। এরপর পরেরটা শুনবেন।
আনান দুর্বোধ্য হেসে বলল, স্বামীর ভালোবাসা না পেয়ে দিনের পর দিন মন খারাপের নিচে চাপা পড়ে আবারও সে বেরিয়ে পড়ল। ছেলে বড় হল, স্বামীর বয়স হল, কিন্তু তার মন খারাপ আর ফার্ম হাউজে যাওয়া বন্ধ হল না। কখনো শপিংয়ের নাম করে তো কখনো রিফ্রেশমেন্টের জন্য। সোফিয়া রেগে চিৎকার করে বলে উঠল, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি ওই মেয়ের জন্য আমাকে নিচে নামাচ্ছ আনান? আনান গা ঝেড়ে উঠে সোফিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, গলা নামিয়ে কথা বলুন। সত্য মিথ্যার প্রমাণ আছে আমার কাছে, চাইলে বলুন। আনানের কথায় দমে গেল সোফিয়া। বলার মতো কোনো কথা খুঁজে পেল না। এইদিকে মাহবুব হাসান তীক্ষ্ণ চোখে সোফিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। পারলে এক্ষুনি পুঁতে ফেলে। আনান চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, যাকে এতক্ষণ মেয়ে মেয়ে করে বলছেন সে আমার স্ত্রী। তাকে নিয়ে কথা বলতে সাবধান। আমি এতটা বোকা না যতটা আপনি ভাবছেন। আপনি কি ভাবছেন আমার পিঠ পিছে এত কিছু ঘটবে আর আমি টের পাব না? আমি কাঁচা মাছ খেয়ে ডাক্তার তারি আর রাজনীতি একসাথে করছি না। তাই আমি আর আমার স্ত্রী থেকে যতটা পারুন দূরত্ব বজায় রেখে চলুন। এতদিন আমি আমার বাবার জন্য কিছু বলিনি। ব্যাপারটা এখন আমার অস্তিত্ব নিয়ে। এইবার আর স্পেয়ার করব না। ময়লা যেখানে ফেলার ঠিক সেখানে ফেলে দিয়ে আসব। ক্লিয়ার? আনান হাত ঝেড়ে হনহন করে হেঁটে দোতলায় উঠে গেল। মাজেদা খালা এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিল। এত কিছু আনান জানল কিভাবে? ভাবতেই অবাক লাগছে সোফিয়া এতটা নিচু মনের ছিল। এইদিকে যতি মুখ বেঁকিয়ে হাঁটা ধরল। এক নাটকে দেখেছে এইসব মহিলা খারাপই হয়। পরের ঘরের দিকে নজর দেওয়া মহিলা বলে কথা। কাল নাগিনী কোথাকার। মাহবুব সাহেব ধীর পায়ে সোফিয়ার মুখোমুখি হলেন। ঘাবড়ে গেল সোফিয়া। মুখ ফুটে সাফাই দিবে তার আগে সশব্দে চর বসিয়ে দিল সোফিয়ার গালে। ছিটকে পড়ল সোফিয়া। তোমার মতো মহিলার মুখ থেকে আমি কোনো প্রকার এক্সপ্লেনেশন শুনে চাই না। যার নিজের চরিত্রের ঠিক নেই সে আবার অন্যজনের দিকে আঙুল তোলে কিভাবে? মেকআপের পর্দা সরিয়ে আয়নায় নিজের আসল চরিত্রের রূপটা দেখো। কতটা কুৎসিত তুমি, কতটা বিভৎস চিন্তাও করতে পারবে না। মাহবুব সাহেব দাঁড়ালেন না, দ্রুত পায়ে হল রুম ছাড়লেন। সোফিয়া ফ্লোরে বসে চিৎকার করে কাঁদছে। পরিস্থিতি আজ খুব নির্দয়। তা না হলে তার ব্যথায় কেউ ব্যথিত নয় কেন? সোফিয়া এমন এক নারী যে কারো করুণা পাওয়ারও যোগ্যতা রাখে না। বিধ্বংসীর প্রতি কারো করুণা হওয়ার কথাও না। দেয়ালেরও না। দেয়ালের যদি প্রাণ থাকত তাহলে এই বাড়ির প্রতিটা দেয়াল অনেক আগে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিত। কারণ তার কুৎসিত রূপের সাক্ষী এই বাড়ির প্রতিটা দেয়াল। দরজার সামনে উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে আনান। হাত চুইয়ে রক্ত পড়ছে তার। সেই দিকে তোয়াক্কা না করে হাত ঝেড়ে লম্বা শ্বাস টেনে ঠোঁটে হাসি ঝুলিয়ে নিল। দরজার ওপাশে তার অস্তিত্ব বিরাজমান, যার সামনে আনানের জাগতিক সকল গাম্ভীর্য নিষিদ্ধ। লম্বা শ্বাস টেনে দরজা খুলে ভেতরে ঢুকল আনান। জায়নামাজের উপর হাঁটুতে মুখ গুজে বসে আছে তোর। সালাত হিজাবের কারণে পুরো গা হিজাবে আবৃত। আনান ধীর পায়ে তুরের পাশ ঘেঁষে বসল। তার আদুরিনী থেকে থেকে কেঁপে উঠছে। বুঝতে বাকি নেই তার মায়াবতী কাঁদছে। পাশে কারো অস্তিত্ব টের পেতেই মাথা তুলে তোর সরুচোখে আনানের মুখের দিকে তাকায়। তুরের চোখ ফুলে আছে, তার সাথে মুখের আদলটা অন্য দিনের চেয়ে একটু বেশি লাল হয়ে আছে। তুরের কান্নারত চেহারা দেখে আনানের বুকের ভেতরটা কাঁপুনি দিয়ে উঠল। কতটা কষ্ট পেয়েছে সে? কষ্টের পরিমাণটা কি বেশি, নাকি কষ্টটা বেশ ভারী?
প্রশ্নসূচক দৃষ্টি তার। বুকটা আবারও ভারী হল তুরের। অভিমান, অভিযোগ ভিড় করল চোখে। সেই টলমলে চোখ জোড়ায় অভিযোগ করে শুধালো, আপনি কেন বিয়ে করেছেন আমায়? আমার মা বাবা নেই বলে তাই না? আপনি আমার উপর দয়া দেখিয়ে বিয়ে করছেন আমি জানি। আমার তো দয়ার প্রয়োজন ছিল না, তাহলে কেন বিয়ে করলেন? আমার মা বাবা নেই দেখে সবাই আমাকে দয়া করে। আমার তো আম্মা আছে, তাহলে কেন বিয়ে করলেন? বলতে বলতে তুরের হেঁচকি ওঠে গেল। আনানের চোখজোড়া ভিজে উঠল তুরের কথায়। আনান আশফাস করতে শুরু করে। তুর কাঁদতে কাঁদতে বলে, আমি তো পরিত্যক্ত, মা বাবার নাম পরিচয়হীন, অন্যের করা পাপ, তাহলে কেন জুড়লেন নিজের সাথে? কেন? বলতে বলতে তুর আনানকে ঝাঁকাতে শুরু করে। আনান তুরের মাথাটা আলতো হাতে বুকে চেপে ধরল। তুর আনানকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, দিয়ে আসুন আমার আম্মার কাছে। আমি চলে যাব, আমার আম্মা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। সবাই আমাকে বাজে কথা বলে। দিয়ে আসুন। আমি চলে যাব, থাকব না এইখানে। দিয়ে আসুন। ছাড়ল না আনান। শক্তপোক্ত হাতে তুরকে জড়িয়ে ধরে চুপটি করে বসে রইল। কিছুটা সময় পর ধীরে ধীরে শান্ত হয়ে এলো তুর। হেঁচকির সাথে পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে চুমু আটল। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর আদুরে গলায় বলল, তোমার অভিমান, অভিযোগের পাল্লা ভারী তুর। অভিমান অভিযোগ করা তোমার সাজে। তবে তোমার এই অভিমান অভিযোগের চেয়ে ভারী আমার ভালোবাসা। মানুষ যাকে ভালোবাসে তাকে কখনো করুণার চোখে দেখে না, তাকে কখনো দয়া করে না। আমি তোমাকে কখনো করুণার চোখে দেখিনি, আর না কখনো দয়া করেছি। তোমার সাথে আমার দেখা হওয়ার শুরু থেকে শেষ অবধি কখনো করুণার চোখে তাকাইনি। প্রথমে রাগ থাকলে পরক্ষণে মুগ্ধ হয়ে দেখেছি তোমায়। তোমার প্রতি হওয়া অনুভূতিগুলো দয়া নয়, ভালোবাসা ছিল। করুণার চোখে দেখলে তোমাকে আমি কখনো ভালোবাসতাম না। দয়া করলে তোমাকে আমি কখনো আমার সাথে জুড়তাম না। তোমার আম্মা যেমন তোমার উপর করুণা কিংবা দয়া করে তোমাকে তার কাছে রাখেনি, ঠিক তেমনি আমি তোমাকে আমার কাছে রাখিনি। আম্মা যেমন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক আমিও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। যদিও আমার ভালোবাসার ধরন ভিন্ন, কিন্তু তুমি এইটা বলতে পারো না আমি তোমাকে করুণা কিংবা দয়া করে বিয়ে করেছি। ভালোবাসি তোমায় তুর। তুর চুপচাপ আনানের বুকে মাথা রেখে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। গায়ের কাঁপুনির সাথে হেঁচকি দেওয়া বন্ধ হয়ে গেছে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না তুর। তেমনি তোমার জন্ম হওয়ারও কারণ ছিল। ভেবে দেখো, তুমি না থাকলে আম্মা একা থাকত। তুমি না থাকলে হ্যাভেন এরিয়া নিশ্চুপ থাকত, তুমি না থাকলে সুখনির নিস্তব্ধ থাকত, আর তুমি না থাকলে আমিও এই যান্ত্রিক শহরের অনুভূতিহীন মানুষ হয়ে থাকতাম। একবার ভেবে দেখো, কতগুলো মানুষের জন্য তুমি পৃথিবীতে এসেছ। কতগুলো মানুষের জীবনের সাথে জড়িয়ে আছো। তাদের জীবনে যদি তুমি না থাকতে তাহলে কেমন হতো? আর তুমি কিনা ওই সব মানুষের কথায় কষ্ট পাচ্ছ যারা তোমাকে চেনে না, তোমাকে ঠিক করে জানে না, ইভেন তোমাকে ভালোবাসে না। যারা ভালোবাসে তাদের কথা না ভেবে গুটি কয়েক খারাপ মানুষের খারাপ মন্তব্য শুনে নিজেকে ঘরবন্দি করে রেখেছ। যার কথায় কষ্ট পাচ্ছ সে আদেও আমার কিছু লাগে না। তাহলে তোমার কাছে তো সে কিছুই না। তুমি কেন কষ্ট পাচ্ছ? তুর মাথা তুলে আনানের মুখের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, মা বাবার পরিচয় নেই দেখে আমাকে কথা শুনতে হয়। আমি কি করব, আমার তো কষ্ট হয়। মুচকি হেসে তুরের কপালে চুমু আটল আনান, অতঃপর গালে হাত রেখে বলল,
সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর প্রশ্ন তুলতে নেই তোর। তিনি সবার ভাগ্য নির্ধারণ করেন, ঠিক যেমনটা তোমার করেছে। হয়তো এতেই তোমার মঙ্গল ছিল, তাই তোমার ভাগ্য এমন। দেখো তোর, তোমার মা বাবা যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটার দায় তোমার না। এতে তোমার কোনো দোষ ছিল না। শুধু শুধু এইভাবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া তোমার কাছে তো আম্মা আছে, যে মা বাবা দুটোই। আমাকে দেখো, আমার শুধু বাবা আছে, মা নেই। আপনার তো বাবা আছে। বাবা থাকলে কেউ মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না। আমাকে তো বলে আমার মায়ের চরিত্র খারাপ। তোরের এহেন কথায় থামল আনান। বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। তোর যে এমন একটা কথা বলবে তার জন্য প্রস্তুত ছিল না সে। তপ্ত নিঃশ্বাস ফেলে তোরের গালে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করে আদুরে গলায় বলল, লোকে অনেক কথাই বলে, এতে কান দিতে নেই। তুমিও জানো না তোমার জন্মদাত্রী মায়ের চরিত্র কেমন ছিল, লোকেও জানে না কেমন ছিল। তারা এও জানে না কেন তোমাকে ছেড়ে গেছে। হতে পারে তোমাকে ছেড়ে যাওয়ার মতো কোনো কারণ ছিল, যা তুমি, আমি কিংবা কেউই জানি না। তবুও মানুষ তোমাকে ছোট করতে নানান রকম কথা শোনাবে। তুমি শুধু তাদের কথাই শুনবে যারা তোমাকে ভালোবাসে। বাকি সবাইকে এড়িয়ে চলবে। ওকে? তোর মাথা নেড়ে বলল, হুম। শুধু হুম বললে হবে? মাথা তুলে বসল তোর। চোখের কোণে জমে থাকা জল মুছে বলল, বুঝেছি। আনান হেসে উঠে তোরের মাথায় হাত বুলিয়ে বলল, বুঝলে ভালো। এরপর থেকে দরজা বন্ধ করে থাকবে না। কেউ কিছু বললে আমাকে বলবে। আমি না থাকলে কল দিয়ে বলবে। আমি দেখব সব। এইটুকু কথার জন্য কেঁদে কেঁদে কি হাল করেছ দেখো। তুমি তো কেঁদে কেঁদে ভাসিয়েছ, তার জন্য ক্যাথি আমাকে অনেকগুলো কথা শোনালো। আজ তো মেরাই দিত। তোর চোখ বড় বড় করে বলে, সত্যি? আনান মাথা নাড়ল। তোর ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, অনেক আগে স্কুলে একটা ছেলের নাক ফাটিয়ে দিয়েছিল। স্টেলা একটা মেয়ের চুল টেনে ধরেছিল। আপনার ভাগ্য ভালো আপনি একটু লম্বা আছেন, নয়তো ওরা আপনার নাকের সাথে চুল টেনে ছিঁড়ে ফেলত। আনান শব্দ করে হেসে উঠে বলল, সত্যি? তোর মাথা নাড়ায়। আনান উঠে দাঁড়ালো, সাথে তুরের হাত টেনে দাঁড় করিয়ে বলল, তোমার জন্য আমার নামাজ মিস হয়ে গেল মিসেস। এত কাঁদলে হয়? জায়নামাজ উঠানোর সময় আনানের হাতের দিকে চোখ পড়ে। তুর জায়নামাজ রেখে আনানের হাত ধরে বলল, মিথ্যা কথা কম বলবেন। দেখুন হাত কেটে গেছে, রক্ত পড়তে পড়তে শুকিয়েও গেছে, তাই তো নামাজ পড়তে পারেননি। এখন সব আমার দোষ? আনান তুরের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তুর বিচক্ষণ চোখে আনানের হাত দেখতে দেখতে ব্যথাতুর গলার বলল, কতটুকু কেটেছে? ব্যথা লাগে না? এত কাট লো কি করে? আপনি না ডাক্তার, তার হাতে ব্যান্ডেজ করেননি কেন? তুরের এমন ব্যতিব্যস্ত গলা শুনে আনান তৎক্ষণাৎ নিজের মুখাভঙ্গি পাল্টে বলল, হ্যাঁ, খুব ব্যথা করছে। ডাক্তার তার হলে কি হবে বলো, এক হাতে ব্যান্ডেজ হয়? তুর হাত টেনে ধরে বিছানার পাশে দাঁড় করিয়ে বলে, বসুন, আমি করে দিচ্ছি। আনান বাধ্য ছেলের মতো বসে পড়ল। তুর ফার্স্ট এইড বক্স খুঁজতে ব্যস্ত। আনান ঠোঁট টিপে হাসছে। কে বলবে এই মেয়ে কিছুক্ষণ আগেও কেঁদে ভাসাচ্ছিল? আনান তুরকে ফার্স্ট এইড বক্স দেখিয়ে দিল। তুর ব্যস্ত পায়ে বক্স নিয়ে আনানের পাশে বসল। ঔষধ লাগিয়ে ফু দিয়ে আলতো হাতে আনানের হাত ব্যান্ডেজ করে উঠে পড়ল। আরে আরে, কি ঔষধ খেতে হবে সেটা তো বলে দাও। শুধু ব্যান্ডেজ করলে হবে? অবাক চোখে তাকালো তুর। ডাক্তার তার হয়ে জানে নাকি ঔষধ খেতে হবে?
ব্যাপারটা ভাবাচ্ছে তাকে। তুর ভ্রু জোড়া গুটিয়ে চোখ ছোট ছোট করে বলল, সত্যি করে বলুন তো, আপনি কি আসলেই ডাক্তার তার? নাকি আমার আম্মা আর শাহেদ ভাইয়ের কাছে ডব বকেছেন? আনান মুখ টিপে হেসে বলল, হ্যাঁ সত্যি ডাক্তার তার। তুর আর চোখে তাকিয়ে বলল, বাই এনি চান্স টুকে পাশ করেননি তো? দেখে সেটাই মনে হচ্ছে। এই চেহারার সাথে রাজনীতি আর ডাক্তার তারই কোনোটাই যাচ্ছে না। মনে হচ্ছে পাতি চোর, যদিও পোশাক আশাক সুপার শপের পণ্যের মতো। আসলে আপনি কি বলুন তো? আনানের হাসি উবে গেল। এমন অপমানে নুয়ে পড়ল সে। বউ তাকে 4 আনার দাম দিচ্ছে না, অথচ কত মেয়ে তার জন্য মরিয়া। তার মতো এমন একজন ব্যক্তিকে শেষে কিনাটুকে পাশ করা, পাতি চোর, সুপার শপের পণ্য বলে আখ্যায়িত করছে তার বউ। সিরিয়াসলি? আনান হা হুতাশ করে রুমের বাইরে বেরিয়ে গেল। এই দিকে তুর আনানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সন্দেহ বাড়ছে বই কমছে না। শেষমেশ আম্মা আমায় টুকে পাশ করা পাতি চোরের সাথে আমার বিয়ে দিল? প্যাকেট করা নানরুটি কোথাকার! এ কিনা এমপি হবে! আমার তো ইচ্ছে করছে মাইক নিয়ে বিরোধিতা করি। হুহ। রুম থেকে বের হতে মাহবুব হাসানের সামনে পড়ল আনান। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলেও পরক্ষণে এগিয়ে গেল। মাহবুব হাসান বুঝতে পারছে না কি দিয়ে শুরু করবে। আনান বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার বাবা তাকে কিছু বলতে চাইছে। হয়তো কিভাবে বলবে সেটা বুঝতে পারছে না। আনান গলা ঝেড়ে বলে উঠল, বাড়ির কাজটা প্রায় শেষের দিকে, হয়তো সপ্তাহ খানেক লাগবে। এরপর আমি তুরকে নিয়ে শিফট করব। মাহবুব হাসান স্থির চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে একা করে যাওয়াটা কি খুব বেশি জরুরি? আনান জোরপূর্বক হেসে বলল, তুমি কখনো একা ছিলে না বাবা। এখনো একা নও। তাছাড়া আমারও এত তাড়া ছিল না যাওয়ার। পরিস্থিতি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি চাই না তোর এইখানে থেকে এমন পরিস্থিতিতে দ্বিতীয়বার পড়ুক। কিন্তু আনান? মাহবুব হাসানের কথার পৃষ্ঠে আনান বলে উঠল, দেখো বাবা, মিস সোফিয়া হায়াত আজ যা করেছে তা ক্ষমার অযোগ্য। আমি চাইলে তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারতাম, ইভেন বের করে দিতে পারতাম। কিন্তু আমি বলিনি, আমার অধিকার এই অবধিই সীমাবদ্ধ ছিল। কারণ তোর যেমন আমার স্ত্রী, ওর উপর আমার দায়িত্ব, কর্তব্য আর কিছু দায়বদ্ধতা আছে। তেমনি মিস সোফিয়া হায়াত তোমার স্ত্রী, তোমারও দায়িত্বের সাথে কিছু দায়বদ্ধতা আছে। আমি চাইলে তাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলতে পারবো না, যেমনটা তুমি তুরকে পারবে না। আমি চাই না তোমার দ্বিতীয় স্ত্রীর সাথে আমার এমন কোনো পরিস্থিতি তৈরি হোক, যেটাতে আমাকে আমার সীমা অতিক্রম করে এমন কিছু করতে হয় যা আধেও করা আমার উচিত নয়। আমি সত্যি চাই না এমন কোনো কিছু হোক। তাই যত তাড়াতাড়ি পারা যায় আমি তুরকে নিয়ে শিফট করব। তবে তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে, যেমনটা আমার জন্য তোমার বাড়ির দরজা খোলা থাকে। অনন্ত এই কয়েকটা দিন তুমি তোমার স্ত্রীকে বলে দিও সে যেন আমার স্ত্রীর পথে না আসে। আমি চাই আমাদের বাবা ছেলের সম্পর্কটা যতটুকু আছে ততটুকুতে সুন্দর থাক। হয়তো আগের দিনগুলো ফেরত পাব না, তাই আমি চাই আমাদের আগামী সুন্দর হোক। কখনো একা মনে হলে চলে এসো। দ্বিধা সংকোচ মারিয়ে একাকিত্ব দূর করার চেষ্টা করব। মাহবুব হাসান ভেজা চোখ জোড়ায় বার কয়েক পলক ফেলে বলল, সোফিয়ার সম্পর্কে এত কিছু কখন জানলি? আমায় সব বললি না কেন? বাবার ভেজা চোখ আর কম্পিত গলার আওয়াজ শুনে বুঝতে বাকি নেই ভেতর থেকে ঠিক কতটা ভেঙে পড়েছে। আনান তার বাবাকে জড়িয়ে ধরল। মাহবুব সাহেব হতভম্ব হয়ে গেছেন।
আনান বাবার পিঠে হাত বুলিয়ে বলল, আমি চাইনি তুমি সবটা জানো। নেওয়া সিদ্ধান্তে ব্যর্থ হলে মানুষের কষ্ট তীব্র হয় বাবা। সে কষ্ট থেকে বের হতে না পেরে মানুষ ধুকে ধুকে মরে। আমি চাইনি আমার বাবারও তেমন হোক। আমি সত্যি চাইনি। সেই জন্য এতদিন সবটা চেপে গেছিলাম। মাহবুব সাহেব লম্বা শ্বাস টেনে সোজা হয়ে দাঁড়ালেন, অতঃপর ছেলের বাহুতে হাত বুলিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন। আসলেই তিনি ব্যর্থ। শাহানা মারা যাওয়ার পর যত সিদ্ধান্ত নিয়েছেন সবটাতে ব্যর্থ। হোক সেটা সোফিয়ার মতো মানুষকে বিয়ে করা কিংবা ছেলের ভালো চাওয়া। ইনশাআল্লাহ চলবে।